100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক খুনের মামলার আসামি, এটা সত্য মিথ্যা পরে বিচার হবে বিচারের সময়, বিচারের মেরিট পরে বিচার হয়, জামিনের সময় প্রাথমিকভাবে হয় না। আপনি সাবির হোসেন চৌধুরীকে আপনি ঢাকা সিএমএম কোর্টে 7 মার্ডারের আসামি, আপনি তো ঢাকা 8 থেকে ইলেকশন করার কথা ছিল না? সাবির হোসেন চৌধুরীকে আসিফ নজরুল ফোন করেছেন প্রথম সাবির হোসেন চৌধুরীর জন্য, প্রথম সিএমএমকে ফোন করে বলেছেন যে সাবির হোসেন চৌধুরীকে সব মামলায় জামিন দিয়ে দেন। তখনকার সিএমএম বলেছেন যে স্যার আমাদের লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করবেন না, আমরা আজকে ওনাকে পাঠিয়ে দেই, পিজি বলেন, এভার কেয়ার বলেন, যে কোনো জায়গায় বলেন, আমরা পাঠিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য। আপনারা কালকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে আমি আজকে আপনাকে এটার নকল দেওয়ার ব্যবস্থা করছি। কালকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে আপনি সিঙ্গাপুর পাঠান, পাঠান, ব্যাংকক পাঠান, লন্ডনে পাঠান, যেখানে খুশি পাঠান, অসুবিধা নেই আমাদের। বাট আপনি লিগাল হিস্ট্রিটাকে কলঙ্কিত করুন না। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 7 মার্ডারের কোনো আসামি কোনোদিন 150 বছরে কেউ জামিন পায় নাই। তারপরে তিনি ডক্টর ইউনুসকে লাগিয়ে দিয়েছেন সিএমএম তার সব সিএমএমকে ডাইকে নিয়ে বসছেন, বৈশা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, প্রধান উপদেষ্টা বলছেন সাবির হোসেন চৌধুরীকে জামিন দিয়ে দেন। আমি আপনাকে বলছি, আমি 24 অক্টোবর 2024 সালে আমার মামলা ছিল, যখন আমি জানলাম সিএমএম কোর্টে গিয়ে শুনলাম, আমাদের তো তখন তো পরিচিত আমরা, যে আমার বলছে যে একজন সিএমএম বলছে আপনি নেক্সট ডেটে আসবেন কেন? 7 মার্ডারে জামিন দিতে পারছি একদিনের, যখন বৈশা সবাই সিএমএম সহ সব টেবিলে বৈশা যখন জামিন লিখছি। তো আপনারটা ওই গত জুলাই মাসে না কি মাসের ডেট ছিল, এরপর 2টা ডেট দিচ্ছি, দিয়ে আজকে এর আগের ডেটে দিব, সাক্ষী আর্গুমেন্ট খালাস সব আজকের ডেটে দিয়ে দেবো। উনি এই পরিমাণ ওই লোক কানছে যে সিএমএম যে আমাদের লিগ্যাল হিস্ট্রিকে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল কলঙ্কিত করেছে সাবির হোসেন চৌধুরীকে জামিন দিয়া। আমি আপনাকে বলি, ডক্টর ইউনুস এই যে বিচার বিভাগকে আমার লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করেছেন, এই জন্য ডক্টর ইউনুস একদিন নিশ্চয়ই জবাব দেবেন। আর এই ডক্টর ইউনুস সম্বন্ধে ইন্টারিম যে কোথায় যাবে রে ভাই, ইন্টারিম শুনেন, ইন্টারিম নিয়ে একটু ছোট্ট গল্প বলি, দেখেন, গল্প না, শেখ হাসিনা যেদিন যায়, ছোট ছোট করে বলি, আপনার একটা বাইট দিলাম, আরেকটা দেখুন যে শেখ হাসিনা যেদিন ক্ষমতা গ্রহণ করে, এই দিন 37 বছর বাংলাদেশের আমাদের ঋণ ছিল, বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। শেখ হাসিনা যেদিন চলে যান, সেই দিন ঋণ ছিল 18,31,000 কোটি টাকা। তাইলে 16 লক্ষ টাকা শেখ হাসিনা ঋণ করলো 15.5 বছরে। আর ডক্টর ইউনুস যাওয়ার আগে 31শে ডিসেম্বর পর্যন্ত ঋণ হলে 21,49,000 কোটি টাকা। ডক্টর ইউনুস ঋণ করেছেন মাত্র 1 বছর 4 মাসে, তিনি ঋণ করেছেন 3,18,000 কোটি টাকা। তো আরে শেখ হাসিনা 1 লক্ষ কোটি টাকা করে ঋণ করছে, পদ্মা ব্রিজ করছে, এইটা করছে, ওইটা করছে, আপনি কি করলেন ডক্টর ইউনুস? আপনি কি করলেন? আপনি প্রতি বছর 1 বছর 4 মাসে আপনি 3,18,000 কোটি টাকা ঋণ করে কোথায় কি করছেন? এইটা হলো ডক্টর ইউনুসের অর্থনৈতিক শৃঙ্খলার প্রশ্ন। আসুন, ডক্টর ইউনুস তার সঙ্গপাঙ্গকে দিয়ে বলান আমাদের ইন্টারিম স্বজন প্রীতি করে নাই, আমাদের ইন্টারিম নেপোটিজম করে নাই, কিন্তু আপন ভাতিজাকে তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাচ্ছিলেন, যে কোনোদিন সাংবাদিকতা করে নাই। নাম্বার দেখেন, লামিয়া মুর্শেদ 14টা দেশ ট্যুর করেছেন, 14টা দেশেই লামিয়া মুর্শেদ সাথে ছিল ডক্টর ইউনুসের।
লামিয়া মোর্শেদ আজ থেকে 30 বছর আগের থেকে ডক্টর ইউনূস যখন জোয়ান আর কি, তখন থেকে অবশ্যই খেদমত করে আর কি। তো ডক্টর ইউনূস বলেন যে আমরা অর্থনৈতিক স্বচ্ছতা রাখতে চাই। ডক্টর ইউনূস হচ্ছে অভ্যাসগত ট্যাক্স খেলাপি। উনি তো নিজের ট্যাক্সের টাকা দেনই নাই, এই যে নোবেলের ট্যাক্সের টাকা উনি অধ্যাদেশ করে গেছেন ভবিষ্যতেও কেউ নোবেল পেলে সেইটা ট্যাক্স দিতে হবে না। আপনি দেখেন ডক্টর ইউনূস বলেন আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি করি না, আমি শান্তিতে নোবেল বিজয়ী, ভীষণ শান্তিপ্রিয় মানুষ। রাষ্ট্রপতিকে ঈদের নামাজে যেতে দেয় নাই। আপনি দেখুন রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সবগুলো লোক নিয়ে আসছে, যাতে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো দেওয়া যায় নাই, যাতে কোনো উনি কোনো বক্তব্য বিবৃতি কোনো কিছু দিতে না পারেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস বলেন আমরা খুব নিয়মকে মেনে চলি। উনি 14 বার বিদেশ গিয়েছেন, একবার রাষ্ট্রপতিকে তিনি অবহিত করেন নাই তার টোট সম্বন্ধে, এটা তার সাংবিধানিক দায়িত্ব। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে ভাই, আমরা বলি যে অবহিত না করা কি অপরাধ? সাংবিধানিক অপরাধ, সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিকভাবে যে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা তারা যতবার বিদেশ যাবেন, কোনো চুক্তি এমইউ যা কিছু সই করবেন, তারা রাষ্ট্রপতিকে অবহিত করবেন, রাষ্ট্রপতি পার্লামেন্টে উপস্থাপনের জন্য বলবেন, গুরুত্বপূর্ণ হলে এটা আলোচনার জন্য বলবেন। তো এই যে আমার কথাটা হচ্ছে আমরা মূল আলোচনায় যেতে চাই একটু। এই যে জুলাই খুব ভালো জিনিস, মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস, বাট কোনোটারই ব্যবসা এবং জবরদস্তি এটা ভালো ফল দেয় না। আপনি একটা বাচ্চাকে না জোর করে নামাজ পড়ার কথা বললেও এটা রিয়েক্ট হবে। সুন্দর করে বলতে হবে যে আপনি যেভাবে বলেন এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে যে তুমি করবা, কি বলে বাবা তোমার উপর নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়ো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার এটা দায়িত্ব এই ফরজ পালন করা। কিন্তু তাকে যদি আপনি এটা খুব ফোর্স করেন, এটা রিয়েক্ট করবে, সে মনে করে আমার উপর চাপানো হচ্ছে। আমি শেষ করছি, আমি আসবো আপনাদের কাছে আবার পাশাপাশি ঠাকুর। আমি তো এই জন্য আমি বলছি যে ভালো কাজগুলি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সন্ত্রাসবাদী মাদক নিয়ে, সেই জায়গাটা একটু যেতে চাই। রংপুরের একটি ঘটনা দিতে চাই। যুবদল নেতা, যুবলীগ নেতা ডিশ ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করতে গিয়ে সেখানে বলেছেন যে বেডরুমে গিয়ে বউ বাচ্চা সহ তোকে গুলি করে আসবো। এই যুবদল নেতা এভাবে হুমকি দিয়ে হচ্ছে যুবলীগ নেতার ডিশ ইন্টারনেট ব্যবসা দখল করার চেষ্টা করছে। ওকে নিশ্চয়ই আপনি 8,000 তো আমাদের আছে, 8,000 তো বহিষ্কার আছে। এবং আগে তো গভর্নমেন্ট আমাদের ছিল না, বহিষ্কার করলে পুলিশ অ্যারেস্ট করতো না। এখন দল বহিষ্কার করলে ও অ্যারেস্ট হবে, এবং দল বহিষ্কারের মাধ্যমে এটা কেসের প্রাইমা ফেসি প্রাথমিক সত্যতা নিরূপণ হয় যে তোমাকে আমাদের বহিষ্কারের মধ্যে থাকে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, এই জন্য বহিষ্কার করা হলো। তাহলে পুলিশ ধরতে সুবিধা হবে আমি মনে করি।